গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। গল্পটি শেয়ার করুন বন্ধুদের। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। আজকের গল্প মৃত্যুদণ্ড, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প মৃত্যুদণ্ড, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। কেন কে জানে, একটু একা থাকতে ইচ্ছে করছিল। একা থাকবার অসুবিধে কি? কাউকে না ডাকলেই হলো। কেউ যদি দরজার কাছে এসে দাঁড়ায়, বলে দিলেই হবে এখন না। তাছাড়া লাঞ্চ টাইম তো প্রায় হয়ে এসেছে। উঠে লাঞ্চের টেবিলে গিয়ে বসলেই তো হয়। কতক্ষণ বেশ থাকা যায় নিরিবিলি। আশ্চর্য, একটা সিগারেট ধরাবার কথাই এতক্ষণ মনে আসেনি। অভ্যস্ত সিগারেট ধরালাম, তাকালাম ইজি চেয়ারের দিকে। গা হাত পা মেলে তলিয়ে গেলেই বা মারে কে? বরং এখনই তো বিশ্রাম করবার সময়। এক টানা কম বকে আসিনি। একটা সিগারেট শেষ করবার মতো সময় তো অন্তত ইজি চেয়ারে ব্যয় করা যায় না। চঞ্চল হওয়ার আছে কি? চেয়ার ছেড়ে উঠে পড়লাম, পায়চারি করলাম। অনেকক্ষণ বসে থাকার পর একটু নড়ে চড়ে বেড়াতেই এখন ভালো লাগছে। একলার মতন এত বড় ঘর আর পাবো কোথায়? ঘুরতে ঘুরতে বড় জানলাটার কাছে এসে দাঁড়ালাম। দেবদারু গাছগুলোর নতুন পাতায় সতেজ হয়ে দাঁড়িয়ে আছে। কোথায় বসে একটা কোকিল ডাকছে। গা বেয়ে কটা কাঠবিড়ালি ছুটোছুটি করছে। কি আশ্চর্য, কোথেকে একটা হনুমান এসে পাঁচিলের ওপর বসেছে। নিচের দিকে তাকালাম। অজস্র লোকের আনাগোনা, সবাই ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। কি যেন হবে, হতে চলেছে, এখনই এখনই হয়ে যাবে। অথচ কি যে হবে কেউ বলতে পারছে না। একে ওকে জিজ্ঞাসা করছে, খোঁজ করছে এখানে ওখানে, নিচে না উপরে, এ ঘর না ও ঘর, জানার ভাব করে সবাই যাচ্ছে আসছে, উঠছে নামছে। কিন্তু আগা গোড়া সমস্তই অজানা। মোটা কার্পেটের উপর পা ফেলে ফেলে চলতে বেশ আরাম আছে। সমস্ত পথটাই যদি এরকম হতো। এরকম হবার নয়। একটা মানুষ তার হাজার রকম সমস্যা, আর তার নিদারুণতম সমস্যা বুঝি এইখানে, এই মুহূর্তে। বাকি সিগারেটের টুকরোটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সরে এলাম। না, ইজি চেয়ারের দিকে গেলাম না। মূর্তিমন্ত খাড়া চেয়ারটাতেই বসলাম। একটু চিন্তা করতে চেষ্টা করলাম, কিন্তু আসলে চিন্তা করবার আছে কি? সমস্তই তো মুখস্থ। মুখস্থ? তাছাড়া আবার কি? যদি না বলে এক কথায় হয়ে যাবে, আর যদি হ্যাঁ বলে তাহলে বইটা একবার খুলে দেখব কি? সেলফের দিকে হাত বাড়াতে চেয়েও বাড়ালাম না। নিজের মনে হাসলাম। সমস্ত মুখস্থ। কিছু অবশ্য বাড়তি কথা জুড়তে হবে, কিন্তু তাও জলের মতো সোজা। সোজা?
তাছাড়া আবার কি? নিঃশ্বাসের মতো সোজা কলিং বেল টিপলাম। চাপরাশি এসে দাঁড়ালো। ঘর ফাঁকা? না, সবাই বসে আছে। কিন্তু কি সাংঘাতিক স্তব্ধ হয়ে বসে আছে। কোনো কাজকর্ম নেই, তবু কোথাও একটা টু শব্দ পর্যন্ত হচ্ছে না। পাবলিক প্রসিকিউটর কোথায় জিজ্ঞেস করলাম। নিজের চেম্বারে গেছেন বোধহয়, চাপরাশি বললে। অ্যাসিস্ট্যান্ট কোর্টে আছে। ডাকবো? না, ডাকতে হবে না। লাঞ্চ টেবিলের দিকে ইশারা করলাম। একটু চা দাও। খাবেন না? দেখি, পরে খাবো। কখন ওরা ফিরে আসে তার ঠিক কি? ফ্লাস্ক থেকে পেয়ালার চা ঢেলে দিল চাপরাশি। একবার বোধহয় বলতে চাইল, যা বিষয় ফিরতে দেরি হবারই সম্ভাবনা, কিন্তু আমার কথার উপর কিছু মন্তব্য করতে সাহস পেল না। চা দিয়ে চলে গেল। চাটা শেষ করলাম, সঙ্গে আরেকটা সিগারেট। তবু পাশের ঘরে কোনো শব্দ নেই, চাঞ্চল্য নেই। স্তব্ধতা পাথরের চেয়েও পাথর হয়ে আছে। কলিং বেল টিপলাম। চাপরাশিকে বললাম, জরুরি সই থাকে তো নিয়ে আসতে বলো। হ্যাঁ, কিছু অন্য কাজ করা যাক, ধরা যাক অন্য সুর। চাপরাশি ফিরে এসে বললে, কোনো সই নেই। বাজে কথা। তার মানে আমলারাও প্রতীক্ষা করে আছে, কাজে মন দিতে পারছে না। কাজে অকাজে কত লোক তো দেখা করতে আসে। এখন কেউ এলেও তো পারত, খানিকক্ষণের জন্য যাওয়া যেত অন্য চিন্তায়। কেমন যেন সবাই বুঝে নিয়েছে এটা দেখা করার সময় নয়, হয়তো দেখা করাটা সঙ্গতও নয়। বা তাই বলে কাজ ছুটে বসে থাকতে হবে? ওরা কতক্ষণে ফিরবে তাকে জানে। কোনো তো ঘড়ি বাঁধার টাইম নেই। সন্ধে করে দিয়ে ফিরলেই বা ওদের মারে কে? ততক্ষণ নির্জন কারাবাসে বন্দি হয়ে থাকব? উপায় কি তাছাড়া? কাজ কই যে কাজ করব? কাজ করাবার মানুষ কই? মন কই? কাউকে ডাকবো নাকি গল্প করে যেতে? কাকে ডাকবো? কে আসবে? আর যে প্রসঙ্গে এই স্তব্ধতা, তার বাইরে এ মুহূর্তে আর গল্প কোথায়? চেয়ার ছেড়ে উঠে আবার পায়চারি করলাম। আবার এসে বসলাম। সিগারেট ধরালাম, নেবালাম, আবার ধরালাম। তন্দ্রার মধ্যে হঠাৎ টের পেলাম পাশের ঘরে একসঙ্গে অনেকগুলি চেয়ার টানার শব্দ হচ্ছে। বুকের ভেতরটা ছাত করে উঠল। ঘরে ঢুকে চাপরাশি বললে, এসেছে। তবে আর কথা কি? তৎক্ষণাৎ উঠে পড়লাম। কোটে গাউনে পুনরায় সজ্জিত হলাম। এক ঢোক জল খেলাম। তারপর নিজের মুখটা নিজেই চিনতে পারি কি না দেখবার জন্য তাকালাম আয়নায়। ধীর পায়ে এজলাসে এসে বসলাম। কি ভীষণ নীরব এই মুহূর্ত, নিশ্চিদ্র, নীরব। প্রকাণ্ড ঘরটা লোক দিয়ে ঠাসা। অনেকে বসে, অনেকে দাঁড়িয়ে, কিন্তু কারোরই যেন নিঃশ্বাস পড়ছে না, চোখের পাতা নড়ছে না। এই মুহূর্তের জন্যে সমস্ত বিশ্ব সংসার ভুলে গিয়েছে। স্তব্ধতা শুধু ছোঁয়া যায় নয়, স্তব্ধতা বুঝি শোনাও যায়। ডিফেন্সের উকিলই যেন বেশ উদ্গ্রীব। সে সমস্ত প্রাণ দিয়ে চাইছে জুরি আসামিকে নির্দোষ বলুক। মামলায় প্রতিপক্ষতা করতে করতে তার বিশ্বাস হয়ে গিয়েছে যে আসামিকে মিথ্যে জড়ানো হয়েছে। আসামি আসলে নিষ্পাপ। বিশ্বাস না হলেই বা কি, যে কোনো কারণেই হোক জুরির ভার্ডিক্ট আসামির অনুকূলে গেলেই তো সে জয়ী, বিশ্বজয়ী। তার তখন কত নাম, কত প্র্যাকটিসের উন্নতি। বয়সে এখনও সে প্রবীণ নয়, তাই তার প্রতীক্ষাটাই সূচগ্রতম। পাবলিক প্রসিকিউটরের প্রতীক্ষায় তেমন কোনো তীব্রতা নেই। যা হবার তা হবে। আসামির কনভিকশনই হোক, এমন কোনো ধনুর্ভঙ্গ পণ নেই। তবে এতক্ষণ সুকৌশলে মামলা চালিয়ে এসে শেষটায় ভেস্তে যায়, এসে চায় না। তাই আসামি ছাড়া পেলে তার হতাশা নেই বটে, কিন্তু দণ্ডিত হলেই সে তৃপ্ত হয় নিঃসন্দেহেও। কিন্তু আমি কি চাই? দর্পণে এই আত্মদর্শন না সেরে গভীরতম মনের মধ্যে তাকালাম। আমি কি চাই? যাতে হাঙ্গামা কম পোয়াতে হয়, কম লিখতে হয়, সহজেই
আলগোছ হওয়া যায়, তাতেই আমি খুশি। আর এরা সব কি চায়? এই যারা গায়ে গা লাগিয়ে ঘর বারান্দা জুড়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে, তাদের কোনো প্রত্যাশা নেই? তাদের শুধু কি হয় এমনি একটা নিরবয়ব উত্তেজনা? আসামি ছাড়া পেলেও তারা উত্তেজিত, ফাঁসির হুকুম হলেও তারা উত্তেজিত। ঘুড়ের ধারের ওপর বসা কি একটা বিনিশ্চল মুহূর্ত। সকলের চোখ এখন আমার উপর। আমি ফোরম্যানকে প্রশ্ন করব, আর তারপরেই ফোরম্যান উত্তর পাবে দোষী না নির্দোষ। প্রশ্ন করতে আমি কি কিছু দেরি করছি? আসামির কাঠগোড়ায় রামেশ্বরের দিকে তাকালাম। খাঁচার রেলিং ধরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম 2 হাত জোর করে দাঁড়াতো। বলেছিলাম, সহজ আরামে যেমন করে দাঁড়ায় তেমনই করে দাঁড়াও। ওই দিনহীন মিনতির ভঙ্গি কেন? তুমি কি দয়া ভিক্ষা করছো? মোটেই নয়। তুমি বিচার চাইছো। সেটা তোমার দাবি, প্রার্থনা নয়। রামেশ্বরের সঙ্গে চোখাচোখি হলো। দুজনের কেউ জানি না কি হবে, কেউ জানে না। কাগজপত্র গুছিয়ে নিতে আরও একটু দেরি করলাম। আপনারা সকলে একমত? তাকালাম ফোরম্যানের দিকে। একমত। ফোরম্যান বললে, আসামি দোষী না নির্দোষ? দোষী। শুধু এর সিদ্ধান্তেই তো হবে না। এখন আমি কি করি? জনতা একবার দুলে উঠে পর মুহূর্তেই ফের তন্ময় হয়ে আমার দিকে তাকালো। আমি সেই সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করলাম। আর জুরি যখন একটুও এদিক সেদিক করল না, অন্য কোনো ধারায় নেমে এসে অপরাধকে লঘু করতে চাইল না, আমি সরাসরি রামেশ্বরের ফাঁসির হুকুম দিলাম। লিখলাম, আসামির অনুকূলে কিছু বলবার নেই, তাই তাকে চরম দণ্ডই দিতে হলো। সুন্দর হস্তাক্ষরে সুন্দর লিখলাম। হাত এতটুকুও কাঁপল না। আদেশ শুনিয়ে দিলাম আসামিকে। স্পষ্ট কণ্ঠে মন্ত্র পাঠের মতো বললাম, রামেশ্বর, তুমি দোষী সাব্যস্ত হয়েছ। তোমার প্রাণদণ্ডের আদেশ হলো। না, দরাজ গলা এতটুকুও কাঁপল না। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ। আইনের যা চাহিদা তাই পূরণ করলাম। শুধু দেখলাম রামেশ্বর ধীরে ধীরে বসে পড়ল। ফিরে এলাম খাস কামরায়। গাউন কোট থেকে মুক্ত হলাম। খুলে ফেললাম ব্যান্ড কলার। সাধে কি আর এই কলারকে টুঁটি টেপা কলার বলে? গলায় ঘাড়ে হাত বুলিয়ে নিলাম। ওটা তো সব সময়ই করি, ওটা তো অভ্যেস মাত্র। না, জলখাবার কি হয়েছে? একটা সিগারেট খাওয়া যায়। সিগারেট তো অনবরতই খাচ্ছি। পাখা? পাখা তো তখন থেকেই চলছে, বন্ধ হয়নি এক মুহূর্ত। আয়নায় আরেকবার আত্মদর্শনের কি দরকার আছে? এ মুখে কি আছে আর দেখবার? তবু কেন কে জানে মনে হলো আয়নায় তাকালেই যেন আর কার মুখ দেখব। পেশকারকে ডাকলাম। জিজ্ঞেস করলাম, কে কাঁদছে? পেশকার কান খাড়া করল। আসামির আত্মীয় স্বজন এসেছে বুঝি কেউ? দেখুন তো। কিন্তু কে কতক্ষণ কাঁদবে? কাঁদবে আর ভুলে যাবে, আবার কাঁদবে আবার ভুলে যাবে। মানুষের বিস্মৃতিটাই তো নিয়তির পরিহাস। পেশকার ফিরে এসে বললে, কই, কেউ কাঁদছে না তো। ঘর বারান্দা সব তো এখন ফাঁকা। আত্মীয় স্বজন কেউ আসেনি? স্ত্রী পুত্র? দেখলাম না তো কাউকে। দুপুরে খাওয়াটা ফেলা যেতে পারে না তাই বলে চাপরাশি তারই ইঙ্গিত করল। খাবার টেবিলে গিয়ে বসলাম, কিন্তু খাদ্যবস্তুগুলো কেমন যেন ঠান্ডা নিষ্প্রাণ বলে মনে হলো। চাপরাশিকে বললাম, বরং এক পেলা কফি আনো। এখানে কেউ না আসুক, আসামির বাড়িতে এতক্ষণ খবর পৌঁছে গিয়েছে নিশ্চয়ই। নিশ্চয়ই কাঁদছে ওর আত্মীয় স্বজন। অন্তত কেউ কেউ কাঁদছে। আমার বাড়িতে, আমাদের বাড়িতে, সকলের বাড়িতেই তো আমাদের মৃত্যুদণ্ডের কথা পৌঁছে গিয়েছে।
কিন্তু কই, কেউ কাঁদছে না তো, কোথাও নেমে আসেনি তো বিষাদের শূন্যতা। কেন আসেনি? কেন সবাই কাঁদছে না মুখ গুজে? কিসের আশায় চলছে ফিরছে, কাজ করে যাচ্ছে? চাপরাশিকে বললাম, অফিসের দস্তখত নিয়ে আসতে বলো। সেরেস্তাদার বলল, কাল করলেও হবে। দু একটা ম্যাটার ছিল না যা খাস কামরায় বসে শোনা যায়? হ্যাঁ, এই তো আছে, উকিলবাবুদের ডাকান। এখনও কাজ করবেন? একজন এসে জিজ্ঞেস করলে। ঘড়ির দিকে তাকালাম, বললাম, কেন করব না, এখনো ঢের টাইম আছে। আরেকজনও এসে গেছে, বললে, আজ থাক। আপনারা যদি রেডি না থাকেন সে কথা আলাদা, কিন্তু কাজ ছাড়া মানুষ থাকে কি করে? যার যা কাজ তার ঠিকঠাক করে যেতে হবে। কাজের কাছে অন্য কোনো বিবেচনা নেই। আর যে বসে থাকে থাকুক, কাজ বসে থাকতে পারে না। উকিলদের উপদেশ দেওয়া বৃথা। তারা বসেই থাকলো। অগত্যা বাড়ি ফিরে গেলাম। কম্পাউন্ডের ছেলেরা ব্যাডমিন্টন খেলছে দেখে তাদের একজনের একটা র্যাকেট চেয়ে নিয়ে খেললাম কতক্ষণ। আমার অক্ষমতাটা সকলের সম্ভোগ্য করে তুললাম। আমিও কম হাসলাম না। আরতি বললে, আজ এত সকাল সকাল? এক একদিন ভাগ্য কি দয়া করে বসে, কাজকর্ম কমিয়ে দেয়, ছুটি দিয়ে দেয় তাড়াতাড়ি। শোনো, একটু গাঢ় হতে চেষ্টা করলাম। যখন সময় পাওয়া গেছে, চলো সিনেমায় যাই। সত্যি? আরতি উচ্ছ্বসিত হয়ে উঠল। হঠাৎ এই উৎসাহ? কতদিন দেখি না। চায় তদারক করতে এসে আরতি টের পেল লাঞ্চ কিছুই খায়নি। এ কি, কিছুই খাওনি যে? পেটটা সুবিধের নয়, তবে এখন না, থাক, শুধু এক কাপ চাই দাও। আরতিকে সব বললে হয়। কত দিন কত মামলার বিষয় ওর কাছে গল্প করেছি, কত তুচ্ছাতি তুচ্ছ কাহিনী। আজকের মতো এত বিরাট ব্যাপার তো একটাও ঘটেনি। একটা বলবার মতো ঘটনা, কিন্তু বললেই ও বিষণ্ণ হয়ে যাবে, বারে বারে খোঁচাবে। তোমার একটুও মায়া দয়া নেই। ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিতে কি হয়েছিল? ওকে কিছুতেই বোঝানো যাবে না এতে দয়া মায়ার প্রশ্ন নেই, সবটাই বিশুদ্ধ আইনের প্রশ্ন। আইন নিরপেক্ষ, নিরঞ্জন। প্রকৃতির আইন ভাঙলে প্রকৃতিও মার্জনা করে না। এতে নিরস্ত হতো না আরতি। বলতো, একটা জীবন দিতে পারো না, জীবন নিতে ওস্তাদ। উত্তরে বলতাম, তা আমি কি করব? 9 জন জুরি, সমাজের মাথা, এক বাক্যে দোষী বলেছে, যেমন তুমি বুঝেছ তেমনই তারা বলেছে। পাল্টা বলতো আরতি। তাছাড়া আরও বলতো, সিদ্ধান্তটাই ওদের, চরম আদেশটা তো তোমার। ইনিয়ে বিনিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে যাবজ্জীবন দিয়ে দিলেই তো হতো। আমি ছাড়তাম না, কঠিন হতাম। বলতাম, অযোগ্য ক্ষেত্রে কোমল হতে গেলে উপরের কোর্ট তিরস্কার করত। করলে করতো, যা করবার উপরওয়ালা, তুমি কেন প্রাণ নিতে যাও? এ প্রাণ নেওয়া নয়, এ বিচার করা। বিচার? মানুষটাকে যদি মেরেই ফেললে তবে আর কার বিচার, কার শাস্তি? এমনই আরো কত কথা বলতো আরতি। আমি তখন শেষ কথা বলে পাশ কাটাতাম। এরই জন্য মেয়েরা বিচারক হতে পারে না। কথাটা ভাঙলে তাই লাভ হতো না, বরং অশান্তি বাড়ত। সমস্তক্ষণ ছটফট করতো আরতি, বেজার হয়ে থাকতো। আমারও ঘুমটুকু নষ্ট করে দিত। বারে বারে এসে জিজ্ঞাসা করত, বলো না, রামেশ্বরের কে কে আছে? ও চলে গেলে ওর সংসার কি করে চলবে? ও সংসার কি দোষ করেছিল? আইন তাকে কেন শাস্তি দেবে? তার চেয়ে এ অনেক ভালো হলো। কোনো তর্ক নেই, প্রশ্ন নেই। পর্দায় যা দেখেছ তাতেই পরিপূর্ণ নিমগ্ন থাকতে পারছে। কে সহসা অকালে চলে গেল পৃথিবী ছেড়ে, কার অভাবে কোন সংসার অচল হলো, এসব চিন্তা কল্পনার ধারে কাছেও আসতে পারছে না। আর আরতির আনন্দেই আমি যেন উত্তাপ খুঁজছি। বাড়ি ফিরে এলে আরতি বললে, হালকা কিছু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, তোমার শরীর ভালো নেই। না না, এখনই শোবো কি, কত কাজ, শরীরের কথা কে ভাবে?
শরীর ঠিক আছে। যথারীতি রাত্রে নিচে বাইরের ঘরের টেবিলে কাজ নিয়ে বসলাম। কর্তব্যের থেকে ভয় পেয়ে বিছানায় গিয়ে আশ্রয় নিতে হবে ভাবতেও হাসি পায়। সমস্ত কান্না ভোলবার জন্যেই তো কাজ, কিংবা কে জানে কাজটাই হয়তো কান্না। মুখোমুখি খোলা জানলার ওপারে গাছপালার ঝাপসায় ছায়া মতন একটা লোকের আভাস পেলাম। কে? কেউ না, মনের ভুল হয়তো। হাওয়ায় নড়া একটা লতার ডগাকেই বোধহয় মানুষ বলে ভেবেছি। শুধু জানলা কেন, দরজাও খোলা আছে। লোক যদি হয় বাইরে কেন, ভেতরেও তো চলে আসতে পারে। তবে কি কোনো খারাপ মতলব নিয়ে এসেছে? অন্ধি সন্ধি খুঁজছে? রামেশ্বরেরই কেউ নয় তো? বুকটা ধক করে উঠল। আবার হাঁকলাম, কে? কোনো উচ্চবাচ্য নেই। তবে কি জানলা দরজা বন্ধ করে দেবো? উপরে পালাবো? মনে মনে হেসে আবার নথিতে ডুব দিলাম। কাল সকালে স্টেনো আসবে, রিটার্ন চার্জ প্লেস করতে হবে। তারই জন্য নতুন করে তৈরি হওয়া দরকার। পালালে চলবে কেন? কতক্ষণ পরে কি নিগুড় আকর্ষণে কে জানে জানলার দিকে তাকালাম। এ কি স্পষ্ট লোক, স্পষ্ট রামেশ্বর। সে কি? রামেশ্বর কি করে আসে? তার তো এরই মধ্যে ফাঁসি হয়ে যায়নি যে তার ভূত আসবে? সে তো জেল হাজতে, জেল ভেঙে বেরিয়ে পড়েছে। সেটা কখনো সম্ভব? আর বেরিয়ে পড়ে আসবে সে আমার বাড়ি? দুনিয়ায় আর তার পালাবার জায়গা নেই। কিন্তু আবার তাকালাম, সত্যি রামেশ্বরই তো। প্রার্থনার ভঙ্গিতে দুটি হাত একত্র করে দাঁড়িয়েছে, যেমন কাঠগড়ায় প্রথম দিকে দাঁড়াতো। বলেছিলাম বিচারের প্রার্থনা নয়, বিচারের দাবি। তারপর সোজা হয়ে সহজ ভঙ্গিতে দাঁড়িয়েছিল। কিন্তু এখন আবার হাত জোড় করছে কেন? আমার কাছে ও কি চায়? আমি কি দিতে পারি? কতক্ষণ পরে দেখি আরতি ব্যস্ত পায়ে নিচে নেমে এসেছে। চলো ঘুমোতে চলো, কত রাত হয়েছে খেয়াল আছে? এমনিতে তো ঘুমের মধ্যে কথা বলো, এখন আবার জাগা মানুষ একা একা কথা কইবে, এ তো ঠিক নয়। এত কি কাজ? প্রায় হাত ধরে টেনে নিয়ে গেল আরতি। কিন্তু শুলেই কি আর ঘুম আসে? দিনে দিনে সমস্ত ফিকে হয়ে আসার কথা, কিন্তু রামেশ্বরকে ভুলতে পারছিলাম না। অথচ তার কি হলো, কোথায় গেল, কোনো খবর নেই। আমার কাছে ওর কাজ ফুরিয়েছে, ও ফুরিয়েছে। শুধু জেগে আছে ওর কাতর মুখের চাউনি আর সেই প্রার্থনার জোড় হাত। সেদিনও রাত্রে বাইরের ঘরে কাজ নিয়ে বসেছিলাম। বৃষ্টি হচ্ছিল বলেই বোধহয় টের পাইনি কখন একটা লোক বারান্দায় উঠে একেবারে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। কে? লোকটা দরজা ডিঙিয়ে ভেতরে চলে এলো নির্ভয়ে। নত হয়ে নমস্কার করে বললে, আমি রামেশ্বর। রামেশ্বর? তীক্ষ্ণ ত্রস্ত চোখে তাকালাম। হ্যাঁ, সেই তো বটে, কিন্তু সে এখানে আসে কি করে? তবে কি তার ফাঁসি হয়ে গিয়েছে? আর এ তার প্রেতাচ্ছায়া? তা তুমি এখানে কেন? প্রায় হুমকে উঠলাম। হাইকোর্ট আমাকে খালাস করে দিয়েছে। খালাস করে দিয়েছে? হ্যাঁ, আমি অ্যাপিল করেছিলাম। বেশ করেছিলে, কিন্তু আমাকে সে খবর দেওয়ার কি দরকার? আপনার দয়াতেই তো ছাড়া পেলাম, তাই আপনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আমার দয়া? আপনার চার্জে নাকি অনেক ভুল ছিল, আর অত ভুল ছিল বলেই। রামেশ্বর কথাটা শেষ করতে পেল না। আমি গর্জে উঠলাম, যান 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 এখান থেকে, আমার ভুলের খবর আপনাকে দিতে হবে না। দারুণ যে বিরক্ত হয়েছি বুঝতে পেরেছে রামেশ্বর। আন্তরিকতায় ভরা বিনম্র স্বরে বললে, ওরা ভুল বলুন, আমি বলবো আপনার দয়া। আপনার দয়াতেই আমি ছাড়া পেলাম। আবার একটা নুয়ে পড়া নমস্কার করে ধীরে ধীরে বেরিয়ে গেল রামেশ্বর। একটা রিক্সা করে এসেছিল, রিক্সা করেই ফিরে চলল। মনে হলো রিক্সা শুদ্ধ লোকটা লরির চাপা পড়ুক, ছাতু হয়ে যাক। কি হয় রামেশ্বরের মতো একটা বাজে লোক যদি মরে যায়? কত শত লোক নিত্যি মরছে, কত শত বিচিত্র উপায়ে
অসুখে বিসুখে তো বটেই, দুর্ঘটনায়, আর দুর্ঘটনা কি একটা? গলায় দড়ি দিয়ে মরাও যা, ফাঁসি কাটে ঝুলে মরাও তাই। মরণ মরণ, তার আবার ধরন কি? রামেশ্বর গলায় দড়ি দিয়ে মরতে পারতো না? আরো কত সামান্য কারণে মরতে পারতো। বাজ পড়ে মরতে পারতো। ওর বাঁচার জন্য আমার একটা চার্জ রায়কে ভুল হয়ে যেতে হবে? ও টিকবে বলে আমার রায় টিকবে না? সারা রাত বিছানায় ছটপট করে কাটালাম। আমার রায় আর রামেশ্বর, আমার বিচারের সুনাম আর রামেশ্বর, কি আসে যায় যদি সংসারে একটা রামেশ্বর কম পড়ে? ভোরবেলা উঠে পূবের জানলার দিকে দাঁড়ালাম। দেখলাম এতটুকু মেঘ নেই। ছাড়া পাওয়া রামেশ্বরের নমস্কারের মতোই সমস্ত আকাশ আনন্দিত। ক্ষতি নেই, ক্ষোভ নেই, প্রাণের রোদে মৃত্যুদণ্ড মুছে গিয়েছে। আকাশের দিকে তাকিয়ে রামেশ্বরের নমস্কার ফিরিয়ে দিলাম।